ডিবিসি খেলা আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাই বনন্ত। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ চলছে, যে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে একেবারেই পাত্তা পায়নি। টি-20 ম্যাচে 40-39 রানের হার, এটা ওয়ানডের হিসেবে, টেস্টের হিসেবে অনেক বড় হার। সো সেই জায়গায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে সিরিজের কালকে দ্বিতীয় টি-20, এবং সেখানে বাংলাদেশের শুধু জিতলেই হবে না, সিরিজের সমতা ফেরাতে হবে। একটা চাপ, অদৃশ্য একটা চাপ বাংলাদেশ দলকে ভর করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ একটা মিনোজ, কিন্তু জিততেই হবে এরকম চাপ বাংলাদেশ সচরাচর ফেস করে না। টি-20তে আমাদের যে টালমাটাল সিচুয়েশন যাচ্ছে, তার মধ্যে নতুন একটা জায়গা তৈরি হয়েছে আয়ারল্যান্ডের সাথে সিরিজের সমতা ফেরানো। অ্যাট দ্য সেম টাইম ক্যাপ্টেন এবং প্রধান নির্বাচকের মধ্যে দ্বন্দ্ব চলছে। একটা প্লেয়ারকে দলে নেয়া না নেয়া নিয়ে ইস্যুতে তাদের মতামত নেওয়া হচ্ছে কিনা প্রপারলি, সেটা নিয়ে আজকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অনেক কিছু বলেছেন। অনেক বিষয় রয়েছে কথা বলা। আমার সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন স্পেশাল গেস্ট থাকার কথা ছিল, আজকে তিনি এসে পৌঁছতে পারেননি। এবং মানে এরকম বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করেন বেসিক্যালি, কেমন আছেন জিজ্ঞাসা করতে পারছি না, মানে খুব একটা ভালো থাকার কথা না, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা আমাদের জন্য এখন সিরিজ ড্রয়ের মিশন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের ক্রিকেট কি আসলে এখন এরকম জায়গায় চলে গেছে? মানে আপনার যেই রেজাল্ট সেই অনুযায়ী তো কথা বলতে হবে। আমরা যখন টানা 4টা টি-20 সিরিজ জিতেছি, তখন মনে হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় চলে গেছে, আমরা কি ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার। আসলে তো বিষয়টা সেটা নয়। সিরিয়াসলি আমাদের ওই সিরিজ জয়গুলোর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়টাকে আমি খুবই হাইলি রেট করি। ওইটা আমাদের জন্য আসলে খুবই খুব ভালো একটা অর্জন। কিন্তু সেই প্ল্যাটফর্মটাকে আপনি কাজে লাগিয়ে ওই জায়গা থেকে যে আমরা কিক অফ করব ওয়ার্ল্ড কাপের আগে আগে মোমেন্টামটা আরও বেশি করে গ্যাদার করব, যেইখানে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে অন্যান্য টিমগুলা সমীহ করবে, ওইটা তো আমরা করতে পারিনি। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে যখন 3-0 ব্যবধানে হেরেছি, আমরা ওই মোমেন্টাম লস করেছি। আয়ারল্যান্ডের কাছে আমরা প্রথম টি-20 হেরেছি। আপনি বলছেন 39 রানে পরাজয়, টি-20তে বড় পরাজয়। ডেফিনেটলি বড় পরাজয়, কিন্তু বেসিক্যালি আমরা কি আসলে 39 রানে হেরেছি? আমরা তো ম্যাচ তো আমরা প্রথম 5 ওভারে হেরে গেছি। 20 রানে আমাদের 4 উইকেট গেছে, 74 রানে আমাদের 8 উইকেট গেছে। তো তারপরে আমরা 142 রান করা না করাতে কি যায় আসে? এইখানে 39 রানে হারাটা তো আসলে বেসিক্যালি আমরা 100 রানে হারতে পারতাম না। আমাদের যদি 74 রানে 8 উইকেট গিয়েছে, পরের 7 রানের মধ্যে আমাদের শেষ 2টা উইকেট গেলেই তো আমরা 100 রানে ম্যাচ হারতাম। সো যতটা খারাপ স্কোরবোর্ড দেখাচ্ছে বাংলাদেশ, তার চেয়ে অনেক খারাপ খেলেছে, অনেক খারাপ খেলে হেরেছে। আমার কাছে সবচেয়ে কনসার্নিং যে জায়গাটা, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে পরের 2টা ম্যাচ আমরা জিতলাম, ভালোভাবেই জিতলাম, সিরিজও আমরা জিতলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এই মোমেন্টাম নিয়ে গিয়ে নিজেরা যেমন খুব একটা কিছু করতে পারবে না, ঠিক তেমনি অপোনেন্টও যে বাংলাদেশকে নিয়ে একটু আলাদাভাবে ভাববে, সেটাও আসলে হবে না। অপোনেন্টের কাছে আসলে মনে হবে যে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল, সেটা আসলে ফ্লুক, কেননা এই দল তো ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0-তে হারে, এই দল তো আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হারে। আমি জানি না, এখনও সিরিজ হারতেও পারে। গতকালকে আমরা যেই খেলাটা খেলেছি, সেই খেলাটা যদি আমরা আমাদের পারফরমেন্স বার যদি 60-70% রেইজ না করি, তাহলে সিরিজ জেতাটাও আমাদের জন্য কঠিন হবে। তাসকিন নেই, বাট ওভারঅল তো বাংলাদেশ তাদের বেস্ট দলটা নিয়েই খেলছে। সেরকম একটা দলের বোলারদের আইরিশরা বেধড়ক পেটালো, ব্যাটাররা তাদের বোলারের সামনে পাত্তা পেল না। আমি ব্যাটার টু ব্যাটার, বোলার টু বোলার অ্যানালিসিস তো আমরা করতেই পারি, বাট আপনি যদি ওভারঅল চিন্তা করেন, ওয়েস্ট উইন্ডিজের সাথে ঢাকার বাইরের সিরিজ ছিল টি-20টা, চিটাগাঙ্গে ছিল, এবং এখন যে খেলা হচ্ছে চিটাগাঙ্গে খেলা হচ্ছে। বাংলাদেশের ব্যাটার বোলাররা কি আসলে স্পোর্টিং উইকেটে গিয়েই তাদের আসল চরিত্রটা বেরিয়ে পড়ছে কিনা? কিন্তু স্পোর্টিং উইকেটেই খেলতে হবে। আপনার যদি টি-20তে ভালো করতে হয়, আপনার যদি মাল্টিনেশন টুর্নামেন্টে ভালো করতে হয়, এশিয়া কাপে ভালো করতে হয়, ওয়ার্ল্ড কাপে ভালো করতে হয়, তাহলে আপনাকে টি-20 ফরম্যাট স্পোর্টিং উইকেটেই খেলতে হবে, ফুল স্টপ। এর মাঝখানে কোনো আলোচনা নাই। একমাত্র ভালো যেই জিনিস বাংলাদেশ ক্রিকেটে গত 2টা সিরিজ থেকে হচ্ছে, গত 4টা ম্যাচ হারা সত্ত্বেও হচ্ছে, সেটা হচ্ছে কি স্পোর্টিং উইকেটে খেলা। ভাই, আমরা শুধু স্পোর্টিং উইকেটে খেলিনি, গতকালকের ম্যাচটাতে আমরা টস জয়ের সুবিধা পেয়েছি। আমাদের পরবর্তীতে ব্যাটিং করা ডিউ ফ্যাক্টর, বল স্কিড করে ব্যাটে খুব সহজে আসছে, প্রতিপক্ষ বল গ্রিপ করতে পারছে না, এতগুলো ফ্যাক্টর আমাদের পক্ষে ছিল, তাও আমরা পারিনি। এখন এইটাই কি আমাদের আসল সামর্থ্য? এইটাই কি বিশ্বকাপের আগে আসল বাংলাদেশকে দেখা যাচ্ছে? সেরকমই তো মনে হচ্ছে। টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের অপোনেন্ট হচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইটালি। এখন তো মনে হচ্ছে যে নেপালের কাছেও হেরে বসতে পারি, ইটালিও কঠিন ফাইট দিয়ে ফেলতে পারে। হতে পারে। আপনারা একটা কথা, আমি আপনার অনেক প্রেস কনফারেন্স কভার করেছি, একটা কথা প্রায় শুনি যে টি-20তে বড় দল ছোট দল বলে কিছু নেই। বুলশিট। অবশ্যই বড় দল ছোট দল বলে বিষয় আছে, তা না হলে আমরা সবসময় ছোট দলই থাকি কেন? যদি বড় দল ছোট দল যদি নাই থাকবে, আমরা ছোট দল কেন থাকি? কেন আমরা বড় দলকে রেগুলার হারাতে পারি না, ইররেগুলারিও হারাতে পারি না কেন? সো ওই জায়গাটা আছে, ডেফিনেটলি রয়েছে। বাংলাদেশের কি কোনো সহজ গ্রুপে পড়ার অপশন ছিল? অপশনই ছিল না।
বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আছে 9 নম্বরে, টি-20 র্যাঙ্কিংয়ে আমাদেরও পরে আছে আফগানিস্তান। সো বাংলাদেশ এই ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে যদি না পড়তো তাহলে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে পড়তো, তা না হলে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার গ্রুপে পড়তো, সেইটা যদি না হতো তাহলে হচ্ছে গিয়ে আপনার এই সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের গ্রুপে পড়তো। সহজ গ্রুপ কোনটা? কারণ আমরা তো সহজ জায়গাতে নাই, আমরা আছি 9 নম্বরে এবং আমাদের সত্যিকারের অবস্থান আসলে 10 নাম্বার আফগানিস্তানের পরে। আফগানিস্তানকে যতই আমরা গত সিরিজটা হারাই 3-0 হারাই, আমাদের অবস্থান 10। এটা কি আপনার কাছে ফ্লুক মনে হয় এখন আফগানিস্তানের সাথে জয়টা? অ্যামেজিং মনে হয়। ফ্লুক আমি একবার বলবো না, কারণ আমি সত্যি সত্যি আমি আপনার প্রোগ্রামে আমি এসে এই কথাটা বলেছিলাম, দ্বিপাক্ষীয় সিরিজ বিবেচনা করলে বাংলাদেশের টি-20 হিস্ট্রিতে প্রবাবলি বেস্ট এভার অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। সারজাতে আমরা সিরিজ জিতেছি এইটার একটা কারণে, আমরা সিরিজ জিতেছি আমাদের রেগুলার ক্যাপ্টেন লিটন দাসকে ছাড়া। আপনি পারফরমেন্স যেটাই হোক না কেন, আপনি যদি ওই বিবেচনাটা করেন যে আপনার রেগুলার ক্যাপ্টেন এবং হচ্ছে গিয়ে টিমের এরকম একটা মেম্বার তিনি নাই, সেই অবস্থাতে আমরা জিতেছি। ফলে ওইটাকে আমার কাছে সিরিয়াসলি অ্যামেজিং মনে হয়। এবং আফসোসের জায়গা হচ্ছে কি সেইটাই, যখন আপনি এরকম একটা অ্যাচিভমেন্ট আপনি করে ফেলবেন, আপনি তো এই জায়গাটা থেকে মোমেন্টামটা গ্যাদার করবেন, আপনি তো আরও সামনে এগোবেন। আফগানিস্তানকে হারানো তো আলটিমেট না, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমি বলছি টি-20 জন্য খুব ভালো অর্জন, কিন্তু সেটা কি ওয়ার্ল্ড কাপ জয় না। আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপের আগে আমার আর 2টা সিরিজ রয়েছে, ফলে আমি যখন 4টা টানা সিরিজ জিতেছি, ও হতে পারে আমরা এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী খেলিনি, কিন্তু আমাদের হাতে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে, আমাদের আয়ারল্যান্ড সিরিজ রয়েছে, 2টাই আমাদের হোম সিরিজ রয়েছে। ফলে এই 2টা সিরিজে আমরা ভালো খেলে, প্রপার টি-20 ক্রিকেট খেলে ওয়ার্ল্ড কাপে আমরা একেবারে প্রপার রিদমে যেতে পারতাম। সেটা তো আমরা পারছি না। ইভেন যদি আমরা শেষ 2টা ম্যাচ এখন আয়ারল্যান্ডের সঙ্গে জিতি, তাহলে আমি সেটা বলবো না যে বাংলাদেশ টিম প্রপার একটা ছন্দ নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। দেখেন, ওয়ার্ল্ড কাপের আপনি বলছিলেন ছন্দে নিয়ে যাচ্ছে না, বাট ওভারঅল আপনি যদি পুরো বছর ধরে দেখেন, আমরা মনে হয় আমাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টি-20 খেলেছি এই বছরটাতে। 27 যদি নাম্বারটা হয় তাহলে আরও 2টো অ্যাড হবে, সেটা 29-এ গিয়ে ঠেকবে। একটা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আপনি এতগুলো টি-20 খেলেছেন, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট খেলেছেন, হোম অ্যাওয়ে খেলেছেন, সামনে বিপিএল আছে, আপনার তো যা যা প্রিপারেশন নেওয়া দরকার একটা ওয়ার্ল্ড কাপের আগে আপনি কমপ্লিট করেছেন সব কিছুই, কিন্তু কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে। দলটা এখনও ঠিকমতো দাঁড়ায়নি, মিডল অর্ডার কিছু নাই, টপ অর্ডার আবার এই সিরিজে রান পায়নি প্রথম ম্যাচে, বোলাররা মার খাচ্ছে, মুস্তাফিজ থেকেও কোনো লাভ হচ্ছে না। তো বাংলাদেশ তো টি-20-র এত বড় প্রিপারেশন, এত বড় প্ল্যানিং নেওয়ার পরও ওয়ার্ল্ড কাপের আগে এখনও দল হতে পারেনি। এখন আপনি বলবেন প্রিপারেশন প্ল্যানিংটা অনেক ম্যাচ খেলেছি, ফেয়ার এনাফ, এটা একটা প্রিপারেশনের পার্ট। আমি মনে করি প্রিপারেশনের একটা বড় পার্ট হচ্ছে কি আমরা এই প্রপার উইকেটে খেলা, স্পোর্টিং উইকেটে খেলার আমরা চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু ওভারঅল কি আমাদের অ্যাপ্রোচ ঠিক আছে? আপনি আমাকে বলেন যে পৃথিবীর কোন দেশের চিফ সিলেক্টর ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট সিরিজের সময় বলেন যে আমরা এই সিরিজ যদি এই প্লেয়ারটাকে না খেলাই তাহলে আর কোথায় খেলাবো? ওয়ার্ল্ড কাপের আগে আমরা এই পরীক্ষা নিরীক্ষা করবো না? আরে ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট সিরিজকে পরীক্ষা নিরীক্ষার সিরিজ। আপনার যদি অঙ্কনকে খেলাতে হয়, অঙ্কনের প্রতি কোনো রকম আমার কোনো বিদ্বেষ নাই, থাকার কোনো কারণও নাই, কিন্তু আপনি যদি তাকে খেলাতে হয়, তাকে যদি আপনি মিডল অর্ডার আপনি তাকে খেলাবেন, আপনি আরও 3 মাস আগে থেকে খেলাবেন, আপনি আরও 3টা সিরিজ আগে থেকে খেলাবেন। আপনি ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট সিরিজ আপনি তাকে কিভাবে খেলান? খেলান তো খেলানি, দলে তো নেন তো নেনই, যেই বিতর্ক হয়েছে আমি সেই বিতর্ককে আমি একপাশে সরিয়ে রেখে বলছি। এবং আপনি বলছেন যে আমি এই সিরিজটা আফগানিস্তান যেহেতু তুলনামূলক দুর্বল দল আয়ারল্যান্ড, সো আমি এখানটাতে পরীক্ষা নিরীক্ষা করবো না। তো কোথায় পরীক্ষা নিরীক্ষা করবো? ওয়ার্ল্ড কাপের আগে লাস্ট সিরিজ পরীক্ষা নিরীক্ষার সিরিজ না। এটা খুবই বেসিক কমন ক্রিকেট সেন্স। যখন আমাদের লিপু ভাই বলেন যে আমরা শামীম পাটোয়ারিকে নেইনি, বাহাতি ব্যাটসম্যান এই জায়গাটাতে নেই, কিন্তু আমাদের তো 7 নম্বরে তো আছেন আমাদের এই জায়গাটাতে মোহাম্মদ সাইফুদ্দিন, সো আমাদের ওই জায়গাটাতে প্রয়োজন হবে না। প্রথম ম্যাচে তো সাইফুদ্দিনকেও 11-এ খেলার নেই। তাহলে প্ল্যানিংটা কি? আপনার টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেলের সঙ্গে কোচ ক্যাপ্টেনের যে একটা বিরাট দূরত্ব আছে সেটা তো ক্লিয়ার, এটা নিয়ে তো কোনো ডাউটের জায়গা নেই। আউটবার্স তো তা না হলে লিটন দাস করছেন না। সো আপনারা তো একে তো আমাদের ক্রিকেটীয় মেধার জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, ক্রিকেটীয় স্কিলের জায়গায় ঘাটতি রয়েছে, ক্রিকেটীয় সেন্সের জায়গায় ঘাটতি রয়েছে, ক্রিকেটীয় কমিউনিকেশনের জায়গায় ঘাটতি রয়েছে। সো এতগুলা ঘাটতি নিয়ে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো কিভাবে করব? কিভাবে করবো আমাকে বলেন, কোন অপশন কি আছে? আজকে মিনাজুল আবেদিন নান্নু বেশ কয়েকটা গণমাধ্যমে কথা বলেছেন তিনি, এবং আমি যদি স্পেসিফিক সাবেক প্রধান নির্বাচকের বক্তব্যগুলো ধরি, তিনি বলেছেন এখনকার যে নির্বাচক প্যানেল রয়েছে কাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন, তারা খুবই লাকি, তাদের গণমাধ্যম সমালোচনা করে না। আপনি অনেকক্ষণ ধরেই সমালোচনা করছিলেন, তিনি এটা বলেছেন যে সমালোচনা করা হয় না তাদের, তারা লাকি, এবং তারা যে বাঞ্চ অফ ক্রিকেটার্স নিয়ে এই মুহূর্তে তাদের এক্সপেরিমেন্টগুলো করছেন, এই টিমটা মিনাজুল আবেদিন নান্নু এবং তার যে গ্যাং ছিলেন আর কি, মানে যারা ছিলেন নির্বাচক প্যানেলে তাদেরই তৈরি করা। এবং তিনি এটাও বলেছেন যে কাজী আশরাফ হোসেন লিপু মাঠে গিয়ে খেলা দেখেন না,
এক একটা এলিগেশনস কিন্তু সিরিয়াস লেভেলের এলিগেশনস, এবং ওভারঅল গাজী আশরাফ হোসেন লিপুর সাথে ক্যাপ্টেনের যে বিবাদটা, সেটা তো বিশ্ব ক্রিকেট ইতিহাসেই বিরল। এরকম তো আমরা মনে হয় না কখনো কোথাও দেখেছি বা শুনেছি। তো সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেটের যে টালমাটাল সিচুয়েশন ছিল, জাহানারার ইস্যু, তারপরে আরও অনেক নারী ক্রিকেটারের, সেখান থেকে বিপিএল ইস্যুজ, হঠাৎ করে মনে হলো জাতীয় দলটাই মানে যেই জায়গাটা ছিল আপনার মূল ইমপ্লিমেন্টের জায়গা, যেখানে ভালো করা, সেখানেও আমরা অনেক পিছিয়ে যাচ্ছি কিনা। অবশ্যই যাচ্ছি, এবং নান্নু ভাইয়ের প্রতিটা কথার সঙ্গে আমি একমত, 100% একমত। নান্নু ভাইদের যেই সব কারণে সমালোচনা করা হয়েছে, আপনার সেই ব্যারোমিটারটা যদি ঠিক থাকে যে না ঠিক আছে এই কারণে সমালোচনা করা যাবে, লিপু ভাইদের সেগুলো কিছুই করা হয় নাই। লিপু ভাইদের এই সিলেকশন প্যানেল হচ্ছে একটা সুশীল সিলেকশন প্যানেল হয়ে বসে আছেন, এবং তিনি প্রেস কনফারেন্সে অফিসিয়ালি বলেছেন বিকেএসপি অনেক দূরে সেই জন্য যাই না। সমালোচনা হয় নাই, হয়েছে। এই যে আপনি যেমন বললেন না আমি অনেকক্ষণ সমালোচনা করেছি, এরকম কোথাও কোনো আমি আমার প্ল্যাটফর্মে করেছি। এখন আমি তো আর গণমাধ্যম না বাংলাদেশে, কিন্তু যেই মানে জাস্ট শুধু আপনার হিসাবটা করতে হবে কিভাবে। দেখেন, আমি সবসময় একটা জিনিস মেনে চলি, জীবনে বলেন ক্রিকেটে বলেন, ক্রিকেটটা তো জীবনেরই মিনিয়েচার। ধরেন এই যে লিপু ভাইয়ের সঙ্গে আজকে লিটনের যেই ঘটনাটা ঘটেছে, লিপু ভাই চিফ সিলেক্টর না, লিপু ভাই হচ্ছেন গিয়ে ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন এবং বিশ্লেষক। আমরা যেতাম না লিপু ভাইয়ের বাইট নেওয়ার জন্য, লিপু ভাইয়ের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। লিপু ভাইয়ের প্রতিক্রিয়াটা কী হতো, এটা কি রাইট হয়েছে নাকি রং হয়েছে? লিপু ভাইয়ের প্রতিক্রিয়া তখন হচ্ছে কি ভীষণ রকম করা, কিংবা ধরেন আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাই, তারা তো আমাদের এইসব ক্ষেত্রের জন্য আমাদের খুব আদর্শ। ঠিক আছে, কোনো একটা ঘটনা ঘটলো ওনাদের প্রতিক্রিয়াকে, তো ওনাদের প্রতিক্রিয়া হতো খুবই তীব্র প্রতিবাদ মুখর, খুবই সাজালো যে না এটা হওয়ার কথা না, দিস ইজ নট ক্রিকেট, এটা কীভাবে ব্লা ব্লা ব্লা। তো আপনারা যখন সেই চেয়ারে বসে আছেন, আপনারা সেই কাজগুলো করেন কীভাবে, কোন ওয়েতে আপনারা করেন? এবং নান্নু ভাই রাইটলি বলেছেন যে অবশ্যই লিপু ভাইদের এই সিলেকশন প্যানেল গত বছরের এই যে মার্চ মাস থেকে যেটা শুরু করেছে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, আমি তো দেখি না যে এই সিলেকশন প্যানেলের সত্যিকার অর্থে খুব একটা কোনো সাফল্যের জায়গা রয়েছে, যেই জায়গাটাতে মনে হয় যে তার একটু ডিফারেন্ট। আপনি দেখবেন যে আমাদের বিপিএলে যে প্লেয়ারদের অকশনে দেওয়ার জন্য যেসব প্লেয়ারকে নেওয়া হয়েছে এবং যাদের বাদ দেওয়া হয়েছে, ভাই এইটা আপনি ক্রিকইনফোর স্ট্যাট দেখে, আমার যে ক্লাস 5-এ পরে যে মেয়েটা, সেও এটা করতে পারবে। সো এইটা করার জন্য আপনার চিফ সিলেক্টর হওয়া লাগে না। ক্রিকেটের সিলেকশন প্যানেল কিন্তু একটা খুবই স্পেশাল জায়গা। ফুটবলে কি এটা আছে? ফুটবলে তো কোচই সিলেক্টর, সেটা না। ধরেন ব্রাজিলের যে কোচ, আর্জেন্টিনার যে কোচ, সেই কোচটা তার টিমের জন্য 25 জন প্লেয়ার, 22 জন 23 জন প্লেয়ার বাছাই করেন। ব্রাজিলিয়ান লিগের যে 20টা দল আছে এবং পুরো পৃথিবীতে আরও মনে করেন 30টা টপ কান্ট্রি আমি যদি বলি, তারা যে ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলছে বা আর্জেন্টিনার ফুটবলার খেলছে, সেখান থেকে বেছে বেছে করেন। কই সেখানে তো সিলেকশন প্যানেলের প্রয়োজন হয় না, কোচই তো করেন, একাই তো করেন, একজনই তো করেন, তার টিম রয়েছে কিন্তু বেসিক্যালি তো তিনি করেন। সো ক্রিকেটে যখন আপনার এটা আছে, তার মানে এইটা খুবই স্পেশালাইজ জব। তার মানে এইটার হচ্ছে কি আপনার দেখার জন্য সেরকম চোখ থাকতে হবে। স্টেট দেখে যদি আপনি টিম বানান, তাহলে সেই টিম বানানোর জন্য আমি ওই বেতন ভাতার দিকে গেলামই না, যে মাসে 3 লাখ টাকা করে বেতন আসলে দেওয়ার দরকারটা কি। ক্রিকেট বোর্ডের আবার এখন এই বিষয়ে কিছু বলা যায় না। বলা যায় না কেন? না, কারণ তাদের হচ্ছে কি 1400 কোটি টাকা, মানে কি কত জানি টাকা, 1400 কোটি টাকার গরম রয়েছে তাদের, যে কোনো কিছুতে তার টাকা খরচ করে ফেলে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। এই যে বিপিএল এর জন্য একের পর এক কমিটি করছে, 900 পৃষ্ঠার একটা রিপোর্ট, তদন্ত রিপোর্ট হয়ে বসে আছে, সেইটার ঘটনাটা কি আমরা কেউ জানি না, কিন্তু খরচ হয়ে গেছে আপনার হচ্ছে 50 লাখ টাকা। সো আপনি দেন সিলেকশন প্যানেলকে, আপনি বেতন দেন, আমার কোনো আপত্তি নেই। আপনি এরকম কিছু শুনেছেন? আমি আজকে একটা গণমাধ্যমে দেখলাম যে সেই রিপোর্ট নাকি যে প্লেয়ারদের নাম আছে ওনারা অকশনে থাকছেন না, নাম প্রকাশ করা হবে না কিন্তু অকশনে থাকছেন না তারা। এইটা কি মানে বিষয়টা কি আমি বুঝলাম না। এটা কি ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না? আমার কথা হচ্ছে যদি নাই প্রকাশ করবে, তাহলে তদন্তের দরকারটা কি ছিল? কোনো কিছুরই দরকার ছিল না। যেই সব কথাবার্তা তারা বলেন, এটা ব্যাটপ্যাট কেনার জন্য বিপিএল 1 সপ্তাহ পেছাচ্ছে। মানে এই কথা যদি আইসিসি যদি ফিফার মতো হতো, এই ঘটনা শুই না, তারপরে বাংলাদেশকে এই যে এই ক্রিকেট মানচিত্র থেকে 1 মাসের জন্য হাস্যকর শাস্তি হিসাবে তাদেরকে বহিষ্কার করে। এত তাড়াহুড়া করে বিপিএলটা কি কারণে হচ্ছে? এটা কি আসলে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য একটু সময় রেখে মানে এত তাড়াহুড়া করছে কেন? অনেক লাভ আছে, অনেকের অনেক লাভ আছে, অনেকের অনেক লাভ আছে। আর্থিকভাবে লাভের কথা বলছেন? আর্থিকভাবে লাভ আছে ভাই। আপনি 900 পৃষ্ঠার একটা রিপোর্ট করেছেন। আপনি বুঝেছি 2 দিন আগে মিঠু ভাইও বলছেন আমাদের প্রেস কনফারেন্সে এসে, যে যারা রেড এরিয়ায় যেসব অফিসিয়াল রয়েছে তাদেরকে আমরা বিপিএলে খেলতে দিব না, এরকম হচ্ছে মানে বিপিএলে দল নিতে দিব না, ব্লা ব্লা ব্লা। রেড এরিয়ায় কোনো ক্রিকেটার নেই, তখন তো মিঠু ভাই আমতা করেন। তো রেড এরিয়ায় যদি ক্রিকেটার থাকেন, ধরেন আমি রেড এরিয়ায় থাকা ক্রিকেটার, এখন আপনি 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন হয়ে গেছে, কিন্তু অনেক সাক্ষ্য প্রমাণ, অনেক কথাবার্তা, আপনি অভিযোগ প্রমাণ করতে পেরেছেন কি পারেন নাই সেটা বাদ দেন, মিডিয়া পর্যন্ত নাম চলে আসছেন। সতীর্থরা নাম জানেন না, কাদের কাদের নামে অভিযোগ রয়েছে। সো
ওই ক্রিকেটার বা ওইরকম 5টা ক্রিকেটার 10টা ক্রিকেটার, আমি একদম ক্রিকেটারের কথাই বলছি, মালিক টালিকেও কথা বাদই দেন, সেই ক্রিকেটাররা এখন মাঠে খেলবে আর এখন হাসবে, দেখ আমরা গত বছর এত টাকা কামাইছি, এইবারও এত টাকা কামাইতেছি, সো বাকিরা আমাদের দলে আসো। অনেকে আসবেন না, অনেকে মনে হবে না যে আমি যদি টাকা কামাই অসুবিধা কি, বিসিবির তো ওই গাটসি নাই, 900 পৃষ্ঠার রিপোর্ট তারা করতে পারবে কিন্তু আমাদের শাস্তি দিতে পারবে না। আর এখন যদি বলে যে না আমরা এদেরকে বলে দিব এদেরকে যেন না নেওয়া হয়, বাংলাদেশের মিডিয়ায় আপনি কাদের নামে রিপোর্ট হইতেছে সেইটা মিডিয়ায় চলে আসে, সো কাদের কথা আপনি বলে দিবেন, এটা কোনো কথা? সেটা হচ্ছে অলরেডি কিন্তু গণমাধ্যমের হাতে সবার হাতে একটা প্লেয়ারদের লিস্ট পৌঁছে গেছে। তো আপনি যখন আবার নতুন করে ওখানে একটা নতুন লিস্ট দিবেন প্লেয়ার বাদ দিয়ে, ওখান থেকে তো নাম অটোমেটিক বেরিয়ে যাবে। মানে ওভারঅল সবকিছু মিলে একটা জগা খিচুড়ির অবস্থা। আমি বিপিএল নিয়ে আসলে আপনার সাথে পরে কথা বলতে যাচ্ছিলাম, বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ মানে 2.5-3 ঘন্টা সময় রেখে কথা বলবো বিপিএল নিয়ে। বিপিএল এর জন্য 2.5-3 ঘন্টা আমার কোম্পানি আমাকে দিবে না, 2.5-3 দিনও হইতে পারে, 2.5-3 মাসও হইতে পারে, কোনো অসুবিধা নাই। আগামী 2.5 বছর 3 বছর 5 বছর ধরে বিপিএল নিয়ে আমরা এই গল্প বলি। আপনি 2-3 মাস ধরে বিপিএল নিয়ে কথা বলে লাভ নেই, বিপিএল আর একটা হয়ে যাবে। আমরা একটা ছোট ব্রেকের পরে ফিরে আসছি, দেখছেন খেলার আড্ডা, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডিবিসি খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাই বরন্ত, আমার সাথে রয়েছেন নোমান মোহাম্মদ। নোমান, আমরা হঠাৎ করে আসলে গল্পের ফ্লোতে আমরা বিপিএলে চলে গিয়েছিলাম। বিপিএল নিয়ে তো আসলে আপনি যেটা বলছিলেন লম্বা সময় আলোচনা করাই যাবে, আবার একটু ফিরতে চাই। আয়ারল্যান্ডকে এই মুহূর্তে শক্তিশালী একটা দল মনে হচ্ছে টি20-তে, স্পেশালি স্পোর্টিং উইকেটে। তাদের মিডিয়াম পেস বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্টিস ক্রিয়েট করছে। এখন তো টস জিতেও স্বস্তি নাই, এখন তো এরকম একটা যেহেতু প্যানিক মোমেন্ট ক্রিয়েট হয়, কারণ নিশ্চয়ই ক্যাপ্টেন লিটন এটাও ভাবতে পারেন যে হোয়াট ইফ আমরা কালকের ম্যাচটা হেরে গেলাম এবং সিরিজটা যদি হেরে যাই, তাহলে যেই চাপের মধ্যে বাংলাদেশের টোটাল ক্রিকেট পড়বে সেটার দায়ভার তো ক্যাপ্টেন হিসেবে তাকে নিতেই হবে। ওভারঅল এই ম্যাচটা জিততে হলে কোন জায়গায় উন্নতির প্রয়োজন আপনি দেখছেন, এবং বাংলাদেশের যে ব্যাটাররা রয়েছেন তাদের আসলে কি করা উচিত কালকের ম্যাচকে কেন্দ্র করে? প্রথম কথা, আমরা এই জায়গাটাতে আসলে পড়েছি কেন, আপনাকে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, তারপরে না আপনি সলিউশন করবেন। এবং আমি মনে করি যে আপনি যেটা বললেন আয়ারল্যান্ড ভালো টিম, আয়ারল্যান্ড মোটেই ভালো টিম না। আয়ারল্যান্ড এই বছর টি20-তে মনে হচ্ছে ভালো টিম, মনে হচ্ছে, কারণ আমরা তাদেরকে ভালো টিম হিসেবে দেখাচ্ছি। আমরা এত বাজে খেলেছি যেই কারণে আয়ারল্যান্ডকে অস্ট্রেলিয়া মনে হচ্ছে, কিন্তু আয়ারল্যান্ড 180 করেছে, তো ব্যাটটা তো ভালো করেছে। সেটাই তো, আমি তো শুধুমাত্র বলছি না যে আমাদের ব্যাটসম্যানটা খারাপ করেছেন, আমাদের বোলারদের ওই জায়গাটা তো আমরা অন্ততপক্ষে 15টা রান বেশি দিয়েছি। দেখেন যেই উইকেটে খেলা হয়েছে, আপনার এটা ধরে নিতে হবে যে এরকম টিমের সঙ্গে যখন আমরা খেলবো, আয়ারল্যান্ডের লেভেলের টিম, তারা আমাদের এগেনস্টে 160-65 রান করবে, 15 রান বেশি করেছে। এবং যখন আপনারা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, তখন তারা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 200-210 টস করবে। এর চেয়ে যদি আমরা 10 রান কম দিতে পারি, সেটা আমাদের জন্য ভালো। সো এই মেন্টালিটি নিয়ে যদি আপনি টি20 ক্রিকেটে গুড উইকেটে আপনার স্কিল শো করতে না পারেন, তাহলে আপনি গুড এনাফ না, প্লেন অ্যান্ড সিম্পল। এবং আমরা গুড এনাফ না। আমি বরং ওইটা মনে করি না কিন্তু যে বাংলাদেশ যদি এবার টি20 সিরিজটা হেরে যায় আফগানিস্তানের সঙ্গে, তাহলে হিউজ প্রেশারে পড়বে। আমি বরং উল্টাটা মনে করি, বাংলাদেশ সিরিজ জিতলেও যে প্রেশার খুব রিলিজ হয়ে যাবে বিষয়টা সেটা না, সর্বনাশ যেটা হওয়ার হয়ে গেছে। আমরা তো ভুলে যাই, আমাদের তোর মনে আছে, ঠিক আছে তাহলে মনে হয় না, আয়ারল্যান্ডের কাছে আমরা একটা ম্যাচ হেরে গিয়েছি, আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের আগে এটা লাস্ট সিরিজ, যদি না আরেকটা সিরিজের আয়োজন বিসিবি করতে পারে, যদি না বিপিএল টোটাল আয়োজনটাই ভন্ডুল হয়ে যায়। ইভেন বিপিএল ফাইনালে গিয়ে হবে কিনা আমার সিরিয়াস ডাউট রয়েছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। পরশুদিন প্লেয়ার ড্রাফট হোক না, প্লেয়ার ড্রাফট হওয়া মানেই যে বিপিএল হয়ে যাওয়া তা তো আর না। পরশুদিন প্লেয়ার ড্রাফট, তার 2 দিন আগের পরশুদিনে তো আমাদেরকে আরেকটা ডেট দিয়ে দিয়েছিল যে হচ্ছে এত তারিখ থেকে বিপিএল হবে। এখন তো ব্যাট প্যাট কেনার জন্য বিপিএল পিছিয়ে না, ওনারা এখন কথা দিয়েছেন যে প্লেয়ার ড্রাফটটা চেঞ্জ করবেন না। প্লেয়ার ড্রাফট চেঞ্জ না করুক, বিপিএল এর ডেট তো চেঞ্জ করেছেন, এক সপ্তাহ চেঞ্জ করেছেন না, তো চেঞ্জ করবেন আরো 1 মাস। আরে বাবারে, যেই ডেট এখন দিয়েছেন 26শে জানুয়ারি থেকে, মানে থেকে আপনার শুরু হচ্ছে, ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আপনার, যে যদি হচ্ছে কি জানুয়ারি মাসের ওই আপনার 3rd উইকে যে শেষ হবে, ন্যাশনাল ইলেকশনের সাথে তো ক্ল্যাশ করবে। আপনার দেশে তখন পরিস্থিতি কি থাকবে, ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি কি থাকবে, এগুলো আপনার মাথায় নিতে হবে না, বললেই হবে নাকি? আমি এখন প্লেয়ার ড্রাফট করা মানেই কি বিপিএল হয়ে যাওয়া, তফসিল হয়ে যাওয়া মানেই কি নির্বাচন হয়ে যাওয়া? না, নট নেসেসারিলি। সো বিপিএলের সেটা অন্য আলোচনা, সেটা আমি বলছি। কিন্তু ধরেন হচ্ছে কি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ আমি মনে করি প্রথম ম্যাচ হারাতে আমাদের সর্বনাশ হয়ে গেছে। এবং আমি যেটা বলছি, আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা শুরু হয়েছে আউটসাইড দ্য ফিল্ড, মাঠে না, মাঠের বাইরে। আমাদের প্রবলেম শুরু হয়েছে যখন লিপু ভাই এবং লিটন দাসের এই জিনিসটা মিডিয়াতে চলে এসেছে, সেই জায়গাটা থেকে। লিটন দাস মিডিয়াতে প্রকাশ্যে কথা বলে যদি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেন, লিপু ভাই এটাকে আছে কোড অফ কন্ডাক্টে কথা বলতে পারবেন, এরকম কথা বলতে পারেন, কিন্তু কোড অফ কন্ডাক্ট এমন একটা জিনিস যে না, কোনো কিছু যদি বাংলাদেশ ক্রিকেটের বিরোধী হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসির সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহা হইলে ওরকম কথা বলিতে পারিবেন না। তো ওইরকম কিছু জিনিস তো আপনার সবসময় থাকে যেটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনি ইন্টারপ্রেট করতে পারবেন যে না, এটা কোড
কোড অফ কন্ডাক্ট বিরোধী হয়েছে। আমার কথা হচ্ছে গিয়ে লিটন দাস মিডিয়ার সামনে এসে চিফ সিলেক্টরের সম্পর্কে প্রকাশ্যে একজন ক্রিকেটারকে চাওয়া না চাওয়া নিয়ে যেই কথাটা বলেছেন, যে আউটবার্সটা করেছেন, সেইটা বাংলাদেশ ক্রিকেটে আনপ্রেসিডেন্টেড এবং সেই কাজটা তিনি করেছেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি তিনি করতে বাধ্য হয়েছেন। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি এটা শুধুমাত্র একটা প্লেয়ারের ইস্যু না, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা শুধু লিটন দাসের ইস্যু না, এটা শুধুমাত্র শামীম পাটোয়ারির ইস্যু না, এটা তিনি নিশ্চয়ই সিরিজের পর সিরিজ হয়তো বা আরো প্লেয়ারকে চেয়েছেন, আরো প্লেয়ারকে চাননি, সো সেইটার ইমপ্লিমেন্টেশন গিয়ে ফাইনাল গিয়ে তিনি আউটবাস্ট করেছেন। যদি তার আউটবাস্টের কারণে সেইটা কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হয়, তাহলে লিপু ভাই যে পাল্টা ভিডিও বার্তা দিয়েছেন সেটাও কোড অফ কন্ডাক্ট ভঙ্গ। কিভাবে? অবভিয়াসলি আপনি যখন হচ্ছে আপনার ক্যাপ্টেনের নামে, মানে আপনার ক্যাপ্টেন এই কথা বলেছেন, আপনি বলছেন যে এই জিনিসটা তো ঘরে সর্ট আউট হয়ে যাওয়ার কথা, অবশ্যই ঘরে সর্ট আউট হয়ে যাওয়ার কথা, কিন্তু যখন ক্যাপ্টেন সেই কাজটা করে ফেললেন তারপরেও তো ঘরে সর্ট আউট হতে পারতো না। কিন্তু উনি তো বলেছেন যে আমি তো ক্যাপ্টেনের সাথে কথা বলেছি বসে, তারা আমার কাছে। কেউ একজন মিথ্যা বলেছেন, কেউ একজন মিথ্যা বলেছেন, হয় লিটন মিথ্যা বলেছেন কিংবা লিবুয়া মিথ্যা বলেছেন, কেউ একজন মিথ্যা বলেছেন। এটা তো এইটাতে আমি কিভাবে বলবো, এটা তো হচ্ছে কি একদম তাদের যোগাযোগের কথা, তাদের যে কেউই বলতে পারে, কিন্তু একজন মিথ্যা বলেছেন। কারণ লিটন দাস ক্লিয়ারলি বলছেন যে আমাদের সাথে কমিউনিকেশন হয়নি, কিন্তু ক্লিয়ারলি তিনি শুধু তার কথা বলেননি, কোচের কথাও বলেছেন যে আমরা জানি না, আমাদের জানা উচিত। আমি এতদিন জানতাম একজন ক্যাপ্টেন দল গোছান, কিন্তু আমাকে বলা হয়েছে আমাকে যেই টিম দেওয়া হবে সেই টিম নিয়ে আমাকে খেলতে হবে। কিন্তু লিপু ভাই ক্লিয়ারলি বলেছেন যে শামীম পাটোয়ারির বিষয়ে তার কথা হয়েছে। আপনি আমাকে বলেন যে দুইজনের একজন তো মিথ্যা বলেছেন, এখন মিডিয়াতে সেটাতে দুইজন একসাথে কাজ করতে পারবে? কাজ করতে পারা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই ঘটনাটাতে কি হয়েছে, কিভাবে হয়েছে, ঘটনাটা শুধু শামীম পাটোয়ারি না, এই ঘটনার আসলে পেছনের ঘটনাটা কি, আরও কয়েকটা সিরিজ, আরও কিছু প্লেয়ার রয়েছে কিনা, পুরো জিনিসটাকে দেখা, এবং দেখার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হয় লিটন দাসকে নিয়ে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন্সি আমরা এগিয়ে যাব, অথবা গাজী আশরাফ হোসেন লিপুকে চিফ সিলেক্টর করে এগিয়ে যাব। দুইজনকে একসঙ্গে রাখার থাকার আমি আর কোনো রকম যৌক্তিকতা দেখি না। ওয়ার্কআউট করবে এমনিতে, মানে এখন তো ক্রিকেট ব্যাপারটাই সবাই এত পছন্দ করে এবং এত বোঝে। মানে আগে যেটা ছিল, যখন আপনারা সাংবাদিকতা শুরু করেছেন তখন গণমাধ্যমের বক্তব্য খুব হাইলি রেটেড হতো সাধারণ মানুষের কাছে যারা ক্রিকেট পছন্দ করেন। এখন সাধারণ মানুষই ক্রিকেট অনেক সময় গণমাধ্যম থেকে ভালো বুঝেন। মাহিদুল ইসলাম অঙ্কন কি শামীম পাটোয়ারি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিনা, সেটা যদি না হয় থাকে রিপ্লেসমেন্টটা ঠিক হয়েছে কিনা, আর না হলে অন দ্য বেসিস অফ হোয়াট মাহিদুল ইসলাম অঙ্কন ইজ ইন দ্য টিম, না ঠিক হয় নাই। এবং লিপু ভাই যেসব যুক্তি দিয়েছেন খোরা যুক্তি, প্রশ্নই ওঠে না। মাহিদুল ইসলাম অঙ্কন হচ্ছে গিয়ে গত বিপিএল চলাকালীন সময়ে বিপিএলটা তিনি ভালো খেলেছেন, সেই বিপিএলে তিনি 174 স্ট্রাইক রেটে 300+ রান করেছেন। কিন্তু বিপিএলের পরে তিনি কানাডায় গ্লোবাল সুপার লিগ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, বাংলাদেশ এ দলের হয়ে তিনি ওই অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 খেলেছেন, তিনি এনসিএল টি-20 খেলেছেন এবং তিনি রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলেছেন। 4টা টুর্নামেন্টে তার পারফরমেন্স বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ না বিলো অ্যাভারেজ। নাম্বার 1, আপনি 1 বছর আগে পারফর্ম করেছে সেইটার রিওয়ার্ড আপনি 1 বছর পরে দিতে পারেন না, ওয়ার্ল্ড কাপের আগের সিরিজ তো দিতেই পারেন না। নাম্বার 1, শামীমের রিপ্লেসমেন্ট অঙ্কন কিভাবে হয়? লিপু ভাই বলছেন যে অঙ্কন হচ্ছে কি 4-5-এর ওই জায়গার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, প্রপার মিডল অর্ডার, এবং বলছেন তিনি এটা বলেছেন, আমি তার কোর্ট দেখেছি যে আমাদের সোহান জাকের কেউ 4-5-এর এই জায়গাটাতে কমফোর্টেবল না, সো এই জায়গার অঙ্কন হচ্ছে গিয়ে সেইখানকার ব্যাটসম্যান। শামীম তো ফিনিশার, শামীম তো 4-5-এর ব্যাটসম্যান না, শামীম তো 6-7-এর ব্যাটসম্যান। তাহলে তার রিপ্লেসমেন্ট এখানে অঙ্কন কিভাবে হন, কোন জায়গা থেকে হন? দেন এগেন আপনি যদি 1 বছর আগে রিওয়ার্ড যদি তাকে দেন, 1 বছর আগে যেই টুর্নামেন্টে ভালো করেছে সেটা আবার ফিনিশার হিসেবে খেলেছে, তাহলে আপনি 4-5-এ কেন নিলেন? তো আপনি পুরো জিনিসটাই তো গোজামিল, এবং এটা সবচেয়ে অন্যায় হচ্ছে আসলে অঙ্কনের প্রতি। এই ছেলেটা অকারণে টার্গেটেড হবে এবং এই লিপু ভাইয়ের গোয়ার্তুমির জন্য টার্গেটেড হবে। নিশ্চয়ই আপনি মিডিয়াতে খবর দেখেছেন যে বাংলাদেশ এ টিম যে ইমার্জিংটা না কি নাম এখন রাইজিং স্টার্স এশিয়া কাপের নাম হয়েছে, ফাইনালে অঙ্কনকে খেলানোর কথা ছিল না টিম ম্যানেজমেন্টের, এবং লিপু ভাই ঢাকা থেকে ফোন করে অঙ্কনকে খেলাতে বাধ্য করেছেন। অঙ্কন 0 করেছেন না 100 করেছেন সেটা না, ঢাকা থেকে ফোন করে তিনি এটা করেছেন। তাহলে ফার্স্ট ম্যাচে খেলান নেই কেন? ফার্স্ট ম্যাচে বাধ্য করতেন। আপনি যদি ওই টুর্নামেন্টে আমাদের আমার যে জায়গাটা অবাক লাগছে সেটা হচ্ছে রাইজিং স্টার্স এশিয়া কাপ, বাংলাদেশ এই দলের হয়ে যদি তিনি ফাইনালের মতো মঞ্চে খেলতে না পারেন, জাতীয় দলের জায়গা কোথায়? গত 3টা ম্যাচে আমি সেটাই তো বলছি, অনন্ত বাংলাদেশ ক্রিকেটটা যে কি একটা কি জায়গায় যে আছে এবং কাদের হাতে যা আছে, মানে আমার সবচেয়ে অবাক লাগে এই যাদের কথা আমরা বলছি, যে লিপু ভাইয়ের কথা বলছি, লিপু ভাই বাংলাদেশ ক্রিকেটের বিবেক, লিপু ভাই বাংলাদেশ ক্রিকেটের বিশুদ্ধবাদিতার প্রতীক। সেই লিপু ভাই বলেন যে শামীম পাটোয়ারি গত 3টা ম্যাচে 0-1-1 করেছে, তো তিনি তো 11-এ এমনিই জায়গা পাবেন না, স্কোয়াডে তার টাকা না থাকায় পার্থক্যটা কি? ফেয়ার এনাফ, খুবই সত্যি কথা।
বাংলাদেশ ন্যাশনালের হয়ে শেষ 3টা ম্যাচে শামীমের এই পারফরমেন্স। বাংলাদেশ এ দলের হয়ে শেষ 3টা ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের পারফরমেন্স থেকে ফাইনালে করছে 0, সেমিফাইনালে করছে 1, তার আগের ম্যাচে করছে 7। তাহলে সে আসে কিভাবে? আপনার দুইটা কথা তো ঠিক হতে পারে না। আপনি যখন শামীমকে ওই কারণে বাদ দিবে, শামীম এমন কোনো হাতে গড়া প্লেয়ার না, শামীমকে যে রাখলে একটা তাকে রাখতেই হতো বিষয়টা সেইটা না, কিন্তু আপনি যেই বেসিসে তাকে বাদ দিচ্ছেন এবং সেই কথাটাতে মিডিয়াকে প্রকাশ্যে বলছেন, সেই বেসিসে তো অঙ্কন আরো 200-400 মাইলের মধ্যেই থাকে না রে ভাই। তাহলে আপনি তাকে কেন নিচ্ছেন? কি কারণে আপনি তাহলে নিচ্ছেন? তাহলে এই ছেলেটার উপরে আপনি অকারণে প্রেশার ক্রিয়েট করছেন না। এবং আপনি ক্যাপ্টেন, এন্ড অফ দ্য ডে যায় ক্রিকেট এখনো ক্যাপ্টেন্স গেম, মাঠে ক্যাপ্টেন খেলবেন। ক্যাপ্টেন একটা দল যখন চাইবেন, একজন পার্টিকুলার প্লেয়ারকে চাইছেন, কোচ চাইছেন, লিপু ভাইটা কি এমন বুঝেছেন যে না আমরা এইখানটাতে শামীমকে আমরা নিবই না? আচ্ছা, আরেকটা কথা বলেছেন যে প্রথম 2টা ম্যাচ যদি আমরা জিতি তাহলে লাস্ট ম্যাচে তো আমরা যারা যারা খেলে নাই তাদেরকে আমরা খেলানোর সুযোগ পাবো। জিতছেন প্রথম 2টা ম্যাচ, প্রথম ম্যাচেই তো হেরে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের সময় আপনার মনে থাকার কথা, সাইফুদ্দিনকে ন্যাশনাল টিমের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে চিটাগাঙে, সকালে টিমের সঙ্গে তিনি টিম হোটেলে চেক ইন করেছেন, সন্ধ্যায় যে টিম দিয়েছে সেখানে সাইফুদ্দিন নাই। কি বলেছেন লিপু ভাই? না ঠিক আছে, আমরা প্রথম 2টা ম্যাচে জিতলে তো শেষ ম্যাচে খেলার তো সুযোগ থাকে। জিতেছি আমরা প্রথম 2টা ম্যাচ, তা আমরা প্রথম 2টা ম্যাচ জিতবো, এটা আপনার কে বলে দিছে? কই থেকে? মানে আমরা যে জিতাজি গেছি এই জিনিসটা আপনি কোত্থেকে আসলে জানতে পারছেন? এই জিনিসগুলো যদি আসতো আজকে খুবই আনকরা একটা সিলেকশন প্যানেলের কাছ থেকে, বা যাদের হয়তো ক্রিকেট নিয়ে অনেক অত অভিজ্ঞতা, লেটস আমাদের ক্রিকেট এই যে এইবারে যে বিপিএল অনেক হজবরল হচ্ছে না, এবং আরও অনেক হবে না। এখন এইবারের বিপিএল এর বা ক্রিকেট বোর্ডে অনেকে রয়েছেন যাদের আসলে ক্রিকেটের সঙ্গে কোনো সংশ্লিষ্টতাই ছিল না। আপনি 3 মাস আগে বাংলাদেশের ক্রিকেট ফ্যাটার্নিটির নামই জানতো না, এরকম লোকজন ক্রিকেট বোর্ডে আছেন না, প্রভাবশালী অবস্থাতে রয়েছেন, বিরাট প্রভাবশালী অবস্থাতে রয়েছেন। সো তারা যখন এই গুফআপগুলো করবে, তারা যখন এই বিপিএল নিয়ে একটা মানে টেলেমেল অবস্থা, আমাদের কাছে সারপ্রাইজিং হবে না। কিন্তু যখন লিপু ভাই করেন তখন সেটা আমাদের কাছে অবাক। যখন সেটা ধরেন ফাহিম ভাই করেন, আমাদের ক্রিকঅপসের চেয়ারম্যান, তখন সেটা আমাদের লিপু ভাই নিজেও তো ক্যাপ্টেন ছিলেন, সো তখনও নিশ্চয়ই সিলেকশন প্যানেল ছিল। এটা তো একটা কালচারের মতো, মানে আমি আশা করবো যেটা যতই আমরা সমালোচনা করি, দিন শেষে বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন এবং প্রধান নির্বাচকের যে দ্বন্দ্বের জায়গা রয়েছে, ইগোটাকে সরিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট, তারা দুজন যেন মিলেমিশে ভালোভাবে দলটা পরিচালনার ক্ষেত্রে তাদের যথার্থ ভূমিকাটা রাখেন। লেটস ব্যাক টু তাওহিদ হৃদয়, অনেকদিন পর একটা ভালো ইনিংস খেললেন এবং ভালো স্ট্রাইক রেটে খেলেছেন। মানে আমার কাছে এই পারফরমেন্স আসলে শূন্য, লিটারেলি কোনো মানেই নেই। ম্যাচের কনটেক্সটে কিছুই হয়নি, তার নিজের হয়তো আত্মবিশ্বাস ফিরে আসবে, আশা করি যে হয়তো টি20তেও ভালো খেলবেন। এবং আমরা ধরেছিলাম যে পঞ্চপাণ্ডবের মধ্যে যারা আমাদের টপ অর্ডারে ছিলেন তারা যখন টি20 ছেড়ে চলে যাবেন, যে কজন আসলে এই দলের হাল ধরতে পারেন, তাওহিদ হৃদয় তার মধ্যে একজন হবে, তিনি ধরতে পারেননি। তাওহিদ হৃদয় গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে আপনারা অনেকেই তো মনে করেন যে আমি আসলে এই দলের একটা পার্ট হওয়ার যোগ্যতা রাখি না। এটা কি তাকে এক ধরনের স্বস্তি দিচ্ছে ইনিংসটা? এই স্বস্তি থেকে তিনি কথাটা বলছেন, না কোথা থেকে বললেন আসলে? এই কথাটা বলে অনেকে যারা এটা মনে করতো না, তাদেরকে মনে করানোর জায়গাটা তিনি তৈরি করেছেন। অনেকে যেটা মনে করতো মুখে বলতো না বা কলমে লিখতো না, তাদেরকে লেখার কিংবা বলার হয়তো জানতেও না, উস্কে দিলেন। ভাই আপনি পারফর্মিং আর্টের আছেন, আপনার প্রত্যেকটা ম্যাচই আপনার জন্য পরীক্ষা। একদিন দল হেরে গেছে, আপনি 83 রান করে এসে যদি আপনি মিডিয়ার সামনে এরকম কথা বলেন, এটা হয় না। ক্রিকেট কালচারের ব্যাপার, তাই না? এটা হয় না। আপনি কোনোদিন টেন্ডুলকারের মুখে এরকম কথা শুনেন নাই, আপনি কোনোদিন বিরাট কোহলির মুখে এরকম কথা শুনেন নাই। অনেক কিছু নিয়ে তো মিডিয়ার সঙ্গে তাদেরও অনেক রকম অনেক কিছু আছে না, আছে তো তাদের। এই টেন্ডুলকারকে এন্ডুলকার এই হেডলাইন করেছে না টাইমস অফ ইন্ডিয়া, এবং সেটাও ব্যাক ইন 2004-2005 করেছে তো, আছে তো। কিন্তু আপনি যখন মিডিয়ার সঙ্গে কথা বলছেন এবং আপনি কি ইনিংস খেলে এসে কথা বলছেন, আপনার ক্যারিয়ারের টপ ইনিংস, ঠিক আছে, আপনি যেটা বললেন তার ক্ষেত্রে হয়তো কনফিডেন্স একটু কাজে লাগবে। বাংলাদেশ টিমের ক্ষেত্রে কি কাজে লেগেছে? কোন কাজে লেগেছে? ওই যে সাব্বির রহমান যে একটা নিউজিল্যান্ডে সেঞ্চুরি করার পর যেই সেলিব্রেশন করেছিলেন, ওকে ড্রেসিং রুমে যাওয়ার পরে মাশরাফি ক্যাপ্টেন ছিলেন, শোয়ায় দিছে কথা দেয়া, মানে কথা দিয়ে, মানে কি কি হয়েছে, এই সেঞ্চুরি হয়েছে তো হয়েছে এটা কি? কিন্তু সাব্বির তো মনে করছে আমি বিরাট কিছু করে ফেলছি। ভাই আপনি না, এরকম আছে, আমাদের আরো উদাহরণ আছে, মাহমুদুল্লাহ রিয়াদের এরকম একটা ঘটনা আছে ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো আপনি টিম গেম খেলছেন, আপনার টিমের যখন এই অবস্থা, তখন আপনি যখন এই পার্সোনাল জিনিসটাকে আপনি এত গ্লোরিফাই করবেন এবং আপনি মনে করছেন টিম জিতছে না, কিন্তু ব্যক্তিগত অর্জনটাকে তারা অনেক, সেই ব্যক্তিগত অর্জনটাই আরেকটা বিরতি আমাদের নিতে হবে। খেলার আড্ডার সময় হচ্ছে আরো একটা বিরতি, আমরা ফিরে আসছি বিপিএল নিয়ে আরো আলোচনা। খেলার আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাই বনত, আমাদের সাথে রয়েছেন নোমান মোহাম্মদ। নোমান, একটু ছোট করে, খুব বেশি সময় নেই আমাদের, লাস্ট পার্ট এটা, আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজে কালকে
টপ অর্ডারকে আমরা যেহেতু টপ অর্ডারই রান করেছে আমরা 4টা টি20 সিরিজ জিতেছি, তারপর আবার টানা হারা শুরু করেছি। সো টপ অর্ডারের কাছ থেকে রান প্রত্যাশা আমাদের রয়েছে, কারণ তারা তিনজনই ভালো খেলছেন। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় রানে পেরেছেন, উইচ ইজ এ গুড থিং, বাট ওভারঅল জাকির আলী অনেক হ্যাড অ্যানাদার ব্যাড ডে। এবং ব্যাপারটা যদি এরকম হতো যে ভালো ব্যাটিং করেছেন, কানেক্টগুলো ভালো হয়েছে, তাহলে বলতাম ঠিক আছে। একটু মাঝখানে আপনি নিশ্চয়ই অনেক ভিডিও রিলস দেখেছেন যে আশরাফুলের ক্লাসে অফ সাইডে শট খেলছেন জাকির আলী অনেক, সেটার কোনো কিছুই আমরা প্রথম ম্যাচে দেখিনি, বরং যে শটটাতে আউট হয়েছেন খুবই দৃষ্টিকটু একটা, মনে হলো যে কোথাকার বল কোথায় খেললেন, চলে গেল থার্ড ম্যানে। তো জাকির আলী অনেকের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা একটু শুনবার কাছ থেকে ওভারঅল ব্যাটারদেরকে নিয়ে বলবেন। ব্যাটিং ভালো করতেই হবে। আমার বোলারদের উপরে মানে এখনও প্রবল আস্থার জায়গা আছে। ইভেন তারা প্রথম ম্যাচে 180 রান কনসিড করার পরও, কারণ আমি জানি যে বোলাররা হয়তো তারা 15 রান বেশি দিয়েছেন, কিন্তু ব্যাটসম্যানরা তো হচ্ছে কি আপনার 100 রান কম করেছেন। আর ভাই আপনি যতই 39 রানে হারেন না কেন, আমরা 20 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছি, 72 রানে 74 রানে 8 উইকেট হারিয়ে ফেলেছি, তার মানে আমাদের ব্যাটসম্যানরা 100 রান কম করেছে। সো ব্যাটসম্যানদের ঘাটতিটা অনেক বেশি বোলারদের তুলনায়। ব্যাটসম্যানদের কাছ থেকে একটা এক্সপেকটেশন অবশ্যই থাকবে। এবং টপ অর্ডার, টপ 4, স্পেশালি আপনি যদি বলি, আমি টপ 3-র কথা বলি, আইদার 2 ওপেনার একজন অথবা লিটন দাস, এই 3 জনের মধ্যে অন্তত পক্ষে একজনের ইনিংসটা ডিপে নিয়ে যেতেই হবে, বড় একটা ইনিংস খেলতেই হবে। সেই ক্ষেত্রে কেবলমাত্র বাংলাদেশ ভালো করতে পারে। আর টসটা খুব আসলে গুরুত্বপূর্ণ, এবং আমি চাই যেরকম বাংলাদেশ সেকেন্ড ম্যাচে টসে হারে। হ্যাঁ, প্রেশার কমে যাবে তাহলে? না, আরো প্রেশারে পড়বে। আরো প্রেশারে ফেলতে চান আপনি? অবশ্যই ফেলতে চাই, কারণ হচ্ছে কি সেই প্রেশার থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, সেইটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক কাজে দেবে। আপনি খুব ইজি ম্যাচ খেলবেন, আমরা ইজি যদি আমরা প্রেশার নিতে পারছেন না, এত বড় প্রেশার দিলে তো তার আরো আপনি আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে যদি আপনি বলেন যে টস হারাটা এত বড় প্রেশার, যেই প্রেশার তারা নিতে পারছে না, ওয়ার্ল্ড কাপ খেলতে যান না, এত ম্যাচ জিততেই হতো, মান সম্মান, ভাই ওয়ার্ল্ড কাপ খেলতে যান না, তাইলে ওয়ার্ল্ড কাপ খেলার দরকার নাই। এটা কোনো প্রেশার। আচ্ছা, আমাকে একদম মানে একটা বাস্তব নিরিখে বলেন, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের যে কোনো একজনকে হারিয়ে, বাকি ধরে নিলাম নেপাল আর ইতালিকে আমরা হারাচ্ছি, আমাদের পক্ষে পরের রাউন্ডে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। গত ওয়ার্ল্ড কাপে আমাদের গ্রুপেও তো সাউথ আফ্রিকা ছিল, আমাদের গ্রুপে শ্রীলঙ্কা ছিল, নেপালও ছিল, আমরা গিয়েছি না। সম্ভব। খেলা ভারতের মাটিতে হবে বা শ্রীলঙ্কা, মানে আমরা তো ভারতেই খেলছি, আর আমাদের ইডেন গার্ডেন্স আমাদের 3টা ম্যাচ রয়েছে, ফলে এটা অসম্ভব কিছু না, অথবা এটা আমাদের জন্য বিরাট যে কোনো অগ্নি পরীক্ষা, আমি সেইটাও মনে করি না। সম্ভব, খুবই সম্ভব। আমরা ইংল্যান্ডের বিপক্ষে যেই সিরিজ আমরা ঘরের মাটিতে খেলেছি লাস্ট 2023, সেই সিরিজ আমরা জিতেছি। সো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা যতই ঘরের মাটিতে 3টা ম্যাচ হারি, গত বছরে আমরা ওদেরকে অ্যাওয়েতে গিয়ে 3টা ম্যাচ হারিয়ে এসেছি। ফলে বাংলাদেশের পক্ষে এইখান থেকে সুপার এইটসে যাওয়া আসলে খুবই সম্ভব। আমি চাই যে বাংলাদেশ টিমের এই অফ দ্য ফিল্ড ইস্যুসগুলো আসলে সেটেল করা। আপনি দলের এই অবস্থাতে সাকিব আল হাসানকে মিস করেন টিমে? মনে হয় যে সাকিব থাকলে ভালো হতো একটু? অবশ্যই, এনি ডে। এখনো এই পারফরমেন্স নিয়ে, এই ফিটনেস নিয়েও, এই যে বিশ্বের বিভিন্ন লিগে টিগে খেলে বেড়াচ্ছেন, খেলা টি20 তো গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন, খেলা নেনে আয়ারল্যান্ডের সঙ্গে বাকি 2টা ম্যাচে, এই 2টা ম্যাচের একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো ভাই বইলা দেওয়াই যায়, এটা তো একটা জনপ্রিয় কথা আপনি বইলা দিলেন, এটাই সাকিব। খেলান, আপনি ওয়ার্ল্ড কাপে খেলান, পারফর্ম করে দেবেন। সাকিব ওয়ার্ল্ড কাপে, গত টি20 ওয়ার্ল্ড কাপের কথা আপনার নিশ্চয়ই মনে রয়েছে, ব্যাটে বল কানেক্ট করতে পারেন না, কোনো কিছু দেখেন না, এই হেলমেট কামড়ে হচ্ছে গিয়ে যে ফিতা কামড়ে তিনি ব্যাটিং করছেন। বীরেন্দ্র সেবক একটা কথা বললো, নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তো ঠিকই 60 রান একটা ইনিংস খেলে দলকে জিতিয়ে দিয়েছে, ওই ইনিংস সাকিবের সময় খেলার কথা না। সো সাকিব তার এই যে ক্রিকেটও স্কিল, বয়স, ক্ষিপ্রতা কমে যাওয়া, রিফ্লেক্স কমে যাওয়া, এই সব কিছু ম্যানেজ করার মতো স্ট্রিট স্মার্টনেস সাকিব আল হাসানের রয়েছে। এবং আমি ধরেন সাকিবকে 20 বছর ধরে দেখার সূত্রে এটা আমার বিশ্বাস, আমি মনে করি যে সাকিব এখনও যদি বাংলাদেশ টিমে খেলে, বাকি 2টা ম্যাচের মধ্যে আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবে। এখনও যদি সাকিব খেলেন, ওয়ার্ল্ড কাপ টিমে সাকিব খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বাস্তবতা হচ্ছে কি সেই সুযোগ নেই, 1% চান্সও নাই। আমাদের খুব বেশি সময় নেই, একটু বিপিএল এর প্লেয়ার ড্রাফটের যে লিস্টটা অফিসিয়ালি বিসিবি দেয়নি যদিও, সেখানে বিদেশি লিস্টে আপনি পীযূষ চাওলাকে দেখেছেন, পীযূষ চাওলার নাম রয়েছে। শন উইলিয়ামসের নাম নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে তিনি খেলাই ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, তার সম্ভবত ড্রাগ ইস্যুস কিছু ছিল, তার নামও আছে। এমন সব প্লেয়ারদের নাম হচ্ছে রবি বোপারা, সামিত পাটেল, মানে আবার ঘুরে ফিরে সেই আমাদের সেই নাজমুল হাসান পাপন থেকে শুরু করে হালের আমিনুল ইসলাম বুলবুল, আমাদের বিদেশি প্লেয়ারদের যেই ভাটা ছিল সেই ভাটাই রয়ে গেল বিপিএলে। আমরা বেস্ট সময়টা পার করে আসছি, ফুল স্টপ। বিপিএল কখনো আর ওরকম হবে না। 2015, 16, 17, 18 দিকে যে বিপিএল হতো, হবে না। আপনিও ক্রিকেটে থাকবেন, আমিও ক্রিকেটে থাকবো। আগামী বছর আমি আর আপনি আবার প্রোগ্রাম করব, আবার আমরা এক স্টেজে এটা নিয়ে কথা বলবো, ঠিক যেমন গত বছর বলেছিলাম, ঠিক যেমন তার আগের বছর বলেছিলাম, ঠিক যেমন তার আগের বছর বলেছিলাম। হবে না, এই বিপিএল দাঁড়াবে না আর।
কেননা যারা এগুলা করতে চান তাদের মধ্যে আমি সৎ উদ্দেশ্য দেখি না। বিপিএলকে সবাই একটা মানি মেকিং মেশিন হিসেবে দেখেন। ক্রিকেটাররা তারাও সবাই। ক্রিকেটাররা সবাই। তো যে ক্রিকেটার সলিডলি খেলছে, যার ধরেন এসব ফিক্সিং না আমি মানি মেকিং মেশিন মানে আমি ফিক্সিং এর কথা শুধু বলছি না, ওভারঅল ধরেন হচ্ছে বিপিএল খেললে একজন ক্রিকেটার তিনি 20 লাখ টাকা পাবেন, 40 লাখ টাকা পাবেন, 10 লাখ টাকা পাবেন। সো সেইটা হচ্ছে গিয়ে ফোকাস। আমি বিপিএল খেলবো, টি-20 ভালো করব, বাংলাদেশের ওভারঅল টি-20 মান ভালো হবে, আমি ন্যাশনাল টিমে খেলছি, এই যে একটা বড় যে জায়গা, বড় করে যে ভাবছে সেইটা কারণ। একটু ছোট্ট করে জানতে চাই, মিনিট খানেক আছে আর নাহিদ রানাকে 3 নম্বরে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে, যেখানে নাইম শেখ ক্যাটাগরি এ। কিসের ভিত্তিতে কি হলো? দেখেন এটা আসলে ছোট্ট করে বলা যাবে না, কারণ যেই কাজগুলো আমি ছোট্ট করে যদি বলতে বললেন তাহলে আমি একটা কথাই বলতে পারি যে এসি রুমে বসে যদি আপনি টিম বানান, আপনি যদি প্লেয়ারদের ক্যাটাগরি তৈরি করেন, ন্যাশনাল টিম বানান, ইমার্জিং টিম বানান, আন্ডার-19 টিম বানান, তাহলে এরকম ঘটবে। মাঠের ক্রিকেটে যদি আপনি না যান, আপনি যদি বিকেএসপি অনেক দূর বলে নাহিদ রানার ক্যাটাগরি জানতে তো মাঠেও যাওয়া লাগবে না আপনার, মানে সেটাও আপনার যাওয়া লাগবে। এটা হচ্ছে কি আপনার কাজের একটা অংশ। আপনি এইখানে না এসেও কি কাজটা করতে পারেন না? করতে পারেন তো। কারণ আপনি ওই যে আমাদের অফেয়ারে বলছিলেন যে আজকে আরেকজন গেস্ট আসার কথা ছিল, আমরা যদি আরেকটু আগে জানতে পারতাম তাহলে এখানে হচ্ছে কি আমরা জুমে আরেকজনকে কানেক্ট করতাম। জুমে কানেক্ট করে আপনি প্রোগ্রামটা তো করতে পারেন না? তো তেমনি তো হচ্ছে কি তারা ওই যে এসি রুমে বসে থেকে 3টা টিভিতে 3টা খেলা দেখে তো সেটা করতে করেনও বটে, কিন্তু সেইটা করলে এই ব্লান্ডারগুলো হবে। সেইটা করলে ওই যে রুবেল একটা ছেলে গত ওই যে এনসিএল টি-20তে এত ভালো করেছে তাকে আসলে আপনি নিবেনই না। আপনি যদি সেইটা করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি নাইম শেখকে 1 নম্বর ক্যাটাগরিতে কেন রেখেছেন জানেন? কারণ নাইম রান করেন, এই কারণে রেখেছেন তাকে। এখন রান করা টি-20তে এমন কিছু তো হতে পারে যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি নাইম শেখকে চায়, যে কারণে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা চাচ্ছে যে আসলে নাইম শেখকে কিনতে বেশি টাকা খরচ করা যায়। দেখেন বিপিএল আসলে এত কিছু হয় বিহাইন্ড দ্য সিন, এবং আমরা এটা শুধুমাত্র আমরা বিপিএল এর কথা বলছি কেন, আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে এরকম এত কিছু হয় যে এগুলো শুধুমাত্র আমরা অনুমানই করতে পারবো। আর যেহেতু ওই জিনিসটা কোনো প্রমাণ নাই, সো সেই জিনিসগুলো আমরা দিতে পারবো না। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে বিপিএল কে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় 90% যারা এখানটায় স্টেক হোল্ডার রয়েছেন, ক্রিকেটার, কর্মকর্তা, বিসিবি, মিডিয়া, দর্শক, 90% স্টেক হোল্ডার বিপিএলকে একটা মানি মেকিং মেশিন মনে করেন, সেটা বৈধ পথে, সেটা অবৈধ পথে। ফলে বিপিএল কখনো আর ভালো হবে না। ধন্যবাদ নোমান মোহাম্মদ। আমরা আশা করব যে বিপিএল করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড, খুব দ্রুত তারা সেই বিপিএলটা সফলভাবে সম্পন্ন করুক, সেটা নিশ্চয়ই গণমাধ্যমও চায়, বাংলাদেশের ক্রিকেটের ভক্তরা চায়। সবাইকে ধন্যবাদ ডিবিসির সাথে খেলার আড্ডায় থাকার জন্য।